সায়ন টিউশন সেন্টার চ্যানেলে স্বাগতম। তোমাদের পরীক্ষা খুব সামনেই চলে এসেছে, তো আমাদের দেখো তোমাদের সাজেশন তৈরি করা, নোটপত্র দেওয়া, সাথে সাথে ভিডিও অডিও দেওয়া হচ্ছে। তোমরা চ্যানেলটির সাথে সবসময় যুক্ত থাকবে। প্রত্যেকটি বিষয়ের আমাদের প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই শুনবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জি ইতিহাস। যাদের 6 সেমিস্টার রয়েছে তাদের জন্য জি ইতিহাস, এবং 4th সেমিস্টারে যাদের অনার্স কোর্স রয়েছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। জি ইতিহাসে দেখো, জি ইতিহাস সিলেবাসটা অনেকটাই বড় রয়েছে, সেখান থেকে আমরা আজকে 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এই ভিডিওটি 3টি পার্টে আসবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বলে। প্রথমে 3 নাম্বার, 6 নাম্বার, 12 নাম্বার। চলো তাহলে ভিডিওটি শুরু করছি। আজকে আমরা জি ইতিহাসে 3 নম্বরে যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আশা করছি তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। যে প্রশ্নগুলো সর্বপ্রথম আমরা দেখব, দেখো এখানে বলেছে যে জাট ও সাওয়ার কথাটির অর্থ সম্বন্ধে আলোচনা করো। জাট ও সাওয়ার ভালো করে বুঝবে, আমি 2-1 লাইনের মধ্যে বোঝানোর চেষ্টা করছি, তোমরা লিখতেই পারবে। জাট ও সাওয়ার। মোগল সম্রাট আকবর, আকবরের সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল মনসবদারি ব্যবস্থা। এই মনসবদারি কথার অর্থ আমরা জানি পদমর্যাদা। এই মনসবদারির ভাগ ছিল জাট ও সাওয়ার। তাহলে আমরা বলতে পারি আকবরের যে ভূমি রাজস্ব ব্যবস্থা, আকবরের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল মনসবদারি ব্যবস্থা। এই মনসবদারি ব্যবস্থারই অঙ্গ হিসাবে ছিল জাট ও সাওয়ার। জাট কথাটার মধ্য থেকে বোঝানো যাচ্ছে যে জাট কথাটার অর্থ বোঝাচ্ছে অশ্ব, অর্থাৎ একজন সেনাকর্তা বা অভিজাতের হাতে যতগুলো সংখ্যক অশ্ব ছিল সেই হিসাবে তার পদমর্যাদা এবং বেতন নির্ধারণ করা হতো। যার হাতে যত বেশি অশ্ব ছিল বা ঘোড়া ছিল তার বেতন তত বেশি ছিল। জাট কথাটার অর্থ থেকে বোঝানো যাচ্ছে একজন তোমার সেনাবাহিনী বা অভিজাতের হাতে কতগুলো তোমার ঘোড়া ছিল। আর সাওয়ার হচ্ছে বোঝাচ্ছে কথাটার মধ্যে থেকে সেনাবাহিনীর সংখ্যা, অর্থাৎ যে সেনাবাহিনী ছিল যে সাওয়ার করবে সেই জাতির তার সংখ্যা কত ছিল। জাট বলতে আমরা বোঝাচ্ছি অশ্বরোহী, সাওয়ার বলতে বোঝা যাচ্ছে সেনাবাহিনী। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। এরপরে আমি 2 নম্বরে যে প্রশ্নটা বলবো সেটি হচ্ছে যৌথ ও স্বদেশমুখী। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যৌথ ও স্বদেশমুখী। আমরা জানি যে শিবাজি যে রয়েছিল, শিবাজির শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল এই যৌথ এবং স্বদেশমুখী। শিবাজি তার শাসন ব্যবস্থাকে 2টি ভাগে ভাগ করেছিল, একটি স্বরাজ, অন্যটি ছিল মূলগিরি। স্বরাজ বলতে তার নিজের এলাকাকে বোঝানো হতো, এবং মূলগিরি ছিল তার পার্শ্ববর্তী এলাকা। তার যে পার্শ্ববর্তী এলাকাগুলো ছিল সেখান থেকে তিনি 2 ধরনের কর আদায় করতেন। তাহলে যৌথ স্বদেশমুখী হচ্ছে কর। যৌথ কি ছিল? উৎপন্ন ফসলের 1/4, এবং স্বদেশমুখী ছিল উৎপন্ন ফসলের 1/10। সরি, তাহলে আমরা কি লিখতে পারছি যে শিবাজির শাসন ব্যবস্থা তার যে অঞ্চল ছিল সেগুলোকে তিনি 2টা ভাগে ভাগ করেছিল। একটির নাম ছিল স্বরাজ, অন্য একটি ছিল মূলগিরি। মূলগিরি ছিল তার পাশের যে রাজ্যগুলো ছিল সেগুলোকে বলা হতো মূলগিরি। সেখান থেকে তিনি 2 ধরনের কর আদায় করতেন, যেটি ছিল যৌথ এবং স্বদেশমুখী। যৌথ ছিল উৎপন্ন ফসলের 1/4, এবং স্বদেশমুখী ছিল উৎপন্ন ফসলের 1/10। এরপর আমরা যে প্রশ্নটা দেখব সত্য বিলোপ নীতি। তোমরা সত্য বিলোপের সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতিটাও দেখে যেতে পারো। তো সত্য বিলোপ নীতি যে ছিল, ভারতবর্ষে যে সকল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক এসেছিল তার মধ্যে অন্যতম ছিল লর্ড ডালহৌসি। তিনি ছিল ঘোরতর সাম্রাজ্যবাদী। তিনি ভারতবর্ষে ব্রিটিশের যে দেশীয় যে রাজ্যগুলো ছিল সেগুলোকে জয় করার জন্য নানান কৌশল অবলম্বন করেছিল, যার মধ্যে একটি অন্যতম ছিল সত্য বিলোপ নীতি। 1848 খ্রিস্টাব্দ নাগাদ তিনি এই সত্য বিলোপ নীতির প্রয়োগ করেন। তাহলে এই সত্য বিলোপ নীতির প্রবর্তক কে ছিল? লর্ড ডালহৌসি। এখানে তিনি কি বলেছিল? সত্য বিলোপ নীতির মূল কথা ছিল কি, যে দেশীয় কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্যগুলি কার অন্তর্ভুক্ত হয়ে যাবে? ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়। এই নীতির মাধ্যমে তিনি একাধিক রাজ্য জয় করেছিল। ঠিক আছে, ঝাঁসি, সাতরা, সম্বলপুর, এইভাবে তিনি একের পর এক রাজ্য জয় করে নিয়েছিলেন। সত্য বিলোপ নীতির প্রবর্তক ছিল লর্ড ডালহৌসি। এর মূল কথা ছিল যে দেশীয় কোনো রাজা যদি অপুত্র বা পুত্র ছাড়া মারা যায় তাহলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না।
এবং সেই রাজ্যটি ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো প্রশ্নগুলি। এর পরে রয়েছে যে প্রশ্নটি, লর্ড কার্জন কেন বাংলা বিভক্ত করেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লর্ড কার্জন কেন বাংলা বিভক্ত করেছিল? দেখো, লর্ড কার্জন যখন বাংলার ভারতের গভর্নর হয়ে আসে, তিনি উপলব্ধি করেছিল যে এই যে বাংলা যে ছিল, বাংলাকে কেন্দ্র করেই যত সব আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, এবং বাংলা থেকেই সমস্ত ধরনের আন্দোলন পরিচালিত হয়েছিল। এখানে একাধিক বিপ্লবীদের নাম আমরা জানি, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বিনয় বাদল, দীনেশ প্রমুখ যে রারা রয়েছে। তো এই যে এখানকার যে বাংলার এই আন্দোলনকে সীমিত করার জন্য বা বন্ধ করে দেওয়ার জন্য লর্ড কার্জন বাংলাকে 1905 সালে বাংলা বিভাগে বা বঙ্গ বিভাজনের পরিকল্পনা করেন। এর পিছনে সরকারি যে কারণ দেখানো হয়েছিল, যে সরকারি কারণ বঙ্গ বিভাগের কারণ ছিল কি, বলা হয়েছিল বাংলা একটা বিশাল প্রদেশ ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, অনেক সংখ্যক লোক ছিল এবং দেশের জনগণের প্রায় বেশিরভাগ এই জায়গায় অবস্থান ছিল, যার ফলে কি হয়েছিল, ব্রিটিশদের পক্ষে এটিকে শাসন করা সম্ভব হচ্ছিল না, যার ফলে তারা বাংলাকে বিভক্ত করতে চেয়েছিল। কিন্তু প্রকৃত উদ্দেশ্য কি ছিল আমরা লিখবো, প্রকৃত উদ্দেশ্য ছিল বাংলাকে বিভক্ত করে দিয়ে বাংলায় জাতীয় আন্দোলনকে সীমিত করে দেওয়া, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিরোধ তৈরি করা, বাংলার যে রাজনৈতিক আন্দোলন রয়েছে সেগুলাকে সীমিত করে দেওয়া বা দমন করে দেওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম লর্ড কার্জন কেন বাংলা বিভাগের পরিকল্পনা করেছিল। এরপর এখান থেকে তোমরা যে প্রশ্নটা দেখবে দিনের জন্য, ইকতা। এই ইকতা ব্যবস্থার প্রবর্তক ছিল সুলতান ইলতুৎমিশ। সুলতানি সাম্রাজ্যের ভূমি রাজস্ব বা ট্যাক্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ইকতা। এই ইকতা কথাটির অর্থ হচ্ছে অংশ। সাধারণত দেখা যাচ্ছে যে সুলতান ইলতুৎমিশ তার যে জমি ছিল খাস জমি, সেই খাস জমির বাইরে কিছু জমি জমিদার অভিজাতদের হাতে দিয়ে দিত এবং তারা সেই জমি থেকে নির্দিষ্ট পরিমাণে কর আদায় করতো, যাদেরকে বলা হতো যে জমি দান দেওয়া হতো তাদেরকে বলা হতো ইকতাদার। ইকতা ব্যবস্থা ছিল আমার সুলতানি সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই প্রশ্নটা বড়তেও তোমাদের কমন রয়েছে, ইকতা ব্যবস্থা। ইকতা আমরা জানলাম কি রয়েছে। এরপরে আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে সত্যাগ্রহ। আধুনিক ভারত থেকে প্রশ্ন, সত্যাগ্রহ কথাটির যে প্রবর্তক ছিল সেটি গান্ধীজি। গান্ধীজির যে রাজনৈতিক আন্দোলন ছিল এর মূল বক্তব্যই ছিল সত্যাগ্রহ, অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ। ইংরেজি লেখক রাস্কিন, টলস্টয়, এদের যে বইগুলো রয়েছে এগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি সত্যাগ্রহের প্রতি অনুপ্রাণিত হয়েছিল। সত্য এবং হিংসা, অর্থাৎ কোনো হিংসা নয়, হিংসা ছাড়া যেসব আন্দোলনগুলি আবেদন নিবেদনের মাধ্যমে যে আন্দোলন পরিচালনার কথা বলা হয়েছিল সেটিকেই আমরা বলতে পারি সত্যাগ্রহ। আমি তাহলে এই 6টা প্রশ্ন আরেকবার বলছি, তোমরা ভালো করে এই 6টা প্রশ্ন দেখবে, আমি পরবর্তীতে আরো কয়েকটা প্রশ্ন তোমাদের বলবো। ইকতা ইলতুৎমিশ প্রবর্তন করেছিল আমরা জানি। জাট ও সাওয়ার আমি বললাম। চৌথ ও স্বদেশমুখী, চৌথ বলতে বোঝানো হচ্ছে উৎপন্ন ফসলের 1/4 এবং স্বদেশমুখী হচ্ছে উৎপন্ন ফসলের 1/10। সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি ছিল 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি দ্বারা প্রবর্তিত, যে দেশীয় রাজারা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্যটি গ্রাস করে নেবে। লর্ড কার্জন বাংলা কেন বিভক্ত করেছিল বললামই, প্রকৃত বা সরকারি উদ্দেশ্য দেখানো হয়েছিল যে বাংলাকে সঠিকভাবে পরিচালনা করা, শাসন ব্যবস্থা এত বড় প্রদেশকে শাসনের ক্ষেত্রে অসুবিধা ছিল এবং আসল উদ্দেশ্য ছিল বাংলাকে বিভক্ত করে দিয়ে জাতীয় আন্দোলনকে সীমিত করে দেওয়া। এরপরে তোমরা এর বাইরেও আরো কিছু প্রশ্ন দেখে যাবে, যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি। জাট ও সাওয়ার বললাম, সত্য বিলোপ নীতি বললাম। হ্যাঁ, এখান থেকে তোমরা গুরু নানক এই প্রশ্নটা দেখতে পারো যে গুরু নানক টিকা লিখো। এটা আমার ভক্তিবাদী আন্দোলন থেকে গুরু নানক, কবির, এদের দুজনকেই দেখে যেতে পারো। গুরু নানক এবং কবির এদের একজন অবশ্যই আসবে। গুরু নানক ছিল শিখ ধর্মের প্রবর্তক। তিনি 1469 খ্রিস্টাব্দে লাহোরের তালবন্দি নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিখ ধর্মের প্রবর্তক ছিল এবং এদের যে শিষ্য ছিল শিখ ধর্মে, তাদের প্রধান যে গ্রন্থ ছিল সেটাকে গ্রন্থ সাহেব বলা হয়। এই জায়গাটা তোমরা অবশ্যই দেখবে এবং কবিরের যে নোটটা ছিল সেই নোটটাও তোমরা অবশ্যই দেখবে। এবং এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন দেখবো, দেওয়ানি। দেওয়ানি, দস্তক, এই প্রশ্নগুলোও তোমাদের কমন রয়েছে। দেওয়ানি কি? দেখা যাচ্ছে বাংলায় 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজ কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে। বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে। দেওয়ানি কথার অর্থ হচ্ছে বাংলা, বিহার শুল্কে, বাংলা, বিহার, উড়িষ্যায় তারা রাজস্ব আদায়ের অধিকার লাভ করেছিল। এর ফলে তাদের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল, অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে,
এবং এই যে দেওয়ানি ছিল, এর ফলে দেখা যাচ্ছে যে দেওয়ানি লাভের ফলে নবাবের হাতে চলে এসেছিল তোমার দায়িত্ব, ক্ষমতাহীন দায়িত্ব, এবং ইংরেজদের হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। ঠিক আছে, এখানে রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট ছিল। অন্যান্য ফরাসি যে ছিল ইউরোপীয়দের তুলনায় ইংরেজদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেয়েছিল। সমগ্র ভারতবর্ষে তারা জয়ের স্বপ্ন দেখেছিল, এখান থেকে তারা অর্থনৈতিক শোষণ শুরু করে। তো দেওয়ানি লাভের যথেষ্ট গুরুত্ব ছিল। এই দেওয়ানি প্রশ্নটাও তোমরা ভালো করে দেখে যাবে। চৌথ স্বদেশমুখী আমি আলোচনা করলাম। হ্যাঁ, এখানে দেখবে জিন্দা পীর কাকে বলা হতো? মোগল সম্রাট অরঙ্গজেব যে ছিল, অরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটাই কমন রয়েছে, কারণ এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। পুরনো যে প্রশ্ন ছিল সেগুলো থেকে ঘেটে ঘেটে তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। যার জন্য বলছি যে এই প্রশ্নগুলো ভালো করে তোমরা তৈরি করে যাও, এবং এই প্রশ্নগুলো অবশ্যই আসবে। জিন্দা পীর হচ্ছে মোগল সম্রাট অরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর। বলার কারণ ছিল তিনি ছিল একজন গোঁড়া মুসলিম বলতে পারো, এবং মুসলিমদের যে অনুশাসনগুলি ছিল তিনি কঠোরভাবে মেনে চলত। তিনি রাজকোষ থেকে এক টাকাও ব্যয় করতো না, তিনি নিজের খরচ নিজে উপার্জন করতো টুপি সেলাই করে। এই জন্য তাদেরকে যে মুসলিম যারা ছিল তাকে তারা জিন্দা পীর বলতো। ঠিক আছে, এই জায়গাটা প্রশ্নটা ভালো করে দেখবেন। তারপরে তোমার এখান থেকে রাওলাটান, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই দুটো প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। রাওলাটান কি ছিল? আমরা জানি ভারতের যে তোমার আন্দোলনগুলো সীমাবদ্ধ করার জন্য স্যার সিডনি রাওলাটানের যে একটি আইন পাশ করা হয়েছিল যে ভারতীয়দের বিনা শুল্কে তাদের ঘর তল্লাশি করা যাবে, বিনা বিচারে গ্রেপ্তার করা যাবে, এটাকে আমরা রাওলাটান বলি। এবং এই আইনের প্রতিবাদে দেখা যায় পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের উদ্যানে একটা বিশাল সমবেত হয়েছিল, এবং সেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলি বর্ষণ করা হয়, যেখানে অসংখ্য লোক প্রাণ হারায়। সেটাকে আমরা ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে জেনে থাকি। যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিল। গান্ধীজি বলেছিল এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব। আমরা এই জায়গাগুলো দেখবো। আমি যে প্রশ্নগুলো বললাম এই 10 থেকে 11টা প্রশ্ন, এবং প্রথমে যে 6টা প্রশ্ন তোমাদের বললাম, সত্যাগ্রহ, চৌথ স্বদেশমুখী, তারপরে লর্ড কার্জনের বাংলা বিভাগ, জাট সাওয়ার, ইত্তা, সত্যবিরোধী, এই 6টা প্রশ্ন ভালোভাবে দেখবে তোমরা, সাথে অন্য প্রশ্নগুলো ভালোভাবে দেখবে মান 3 এর জন্য। আরেকটি কথা তোমাদের বলা রয়েছে, আমাদের প্রত্যেকটি বিষয়ে যাদের যে কোনো বিষয়ে নোটের প্রয়োজন রয়েছে তা তোমরা অতি শীঘ্রই যোগাযোগ করো যে আমাদের এই নোটগুলোর প্রয়োজন রয়েছে। বাকি তোমরা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ স্যার আমাদের এই বিষয়গুলো প্রয়োজন রয়েছে। আমরা যে কমেন্টগুলো দেখছি সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসছি। এত ভিডিও আনা সম্ভব নয়, কিন্তু যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা কমেন্ট করো। আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করছি, তোমাদের পাশে আমরা আগেও ছিলাম, এবারও আছি। সবাই ভালো থাকো, সবাই ভালো করে পড়াশোনা করো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।